আবিষ্কার হয়েছে, সেই রশ্মিটা এসে আমার এই হাতে লাগছে, লাগার পরে সেটা আমার মাংস ভেদ করছে, ঠিক আছে, বাট সেটা আমার হাড়কে ভেদ করতে পারে নাই, না পারার কারণে ওইটা ফটোগ্রাফিক প্লেটে আমার হাড়ের ছবি উঠে গেছে। তখন মনে করো উনি চিন্তা করলেন না তাহলে আমি একটা ভালো কিছু আবিষ্কার করে ফেলাছি। তখন যেহেতু উনি রশ্মিটার নাম জানতো না, সেহেতু আমরা অঙ্কের অজানা রাশি হিসেবে কি ধরি, যে কোনো কিছুকে এক্স ধরি না, ওই জন্য উনি রশ্মিটাও যেহেতু ওর কাছে অজানা, সেই জন্য উনি বললো হচ্ছে এক্স রে। ওই যে এক্স রে চলে আসলে এখন পর্যন্ত ওই এক্স রেই আসতেছে, ঠিক আছে। এখন 1895 সালে আবিষ্কার করার পরে 1901 সালে উনি এক্স রের জন্য নোবেল প্রাইজ পায়। কেননা নোবেল প্রাইজ পাওয়ার পিছনে যৌক্তিকতা হলো এরকম যে উনি যে আবিষ্কারটা করছে সেই সময় তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয় নাই, যে সেই সময় যদি কোনো জায়গায় মানুষের ধরো এই জায়গাতে ধরো হাড় ভেঙে গেছে, সেই ক্ষেত্রে এই হাড়টা তো আর মানুষ বাইরে থেকে বুঝতো না যে এটা কীভাবে ভাঙছে, তাই না? তো হাড় ভেঙে গেলে এখানে আগে কাটতো, কাটে এটাকে মনে করে এইভাবে খুলে তারপরে ওখান থেকে হাড়টা দেখতো যে কীভাবে ভাঙছে, তারপরে জোড়া টোড়া দিয়ে আবার মনে করে আটকায় দিয়ে মনে করে যে হ্যাঁ তাও অনেকটা ওইরকমই ছিল যে কেন কমতেছে না বিষয়টা, ঠিক আছে। কারণ দেখো, আর উনি যখন আবিষ্কার করলো তখন তার ভাঙা হাড়টা কাটার দরকার নেই, উপর থেকে এক্স রে করে দেখা যাচ্ছে ও হ্যাঁ ভিতরে দেখছি কি আছে, তখন সেই অনুপাতে হয়তো সিস্টেম করে। আমার কথা কি বুঝছো? এইভাবে উনি এক্স রে রশ্মিটা আবিষ্কার করে। তো উনি যে এক্স রে রশ্মি আবিষ্কার করছে নিজেও জানে না যে উনি এক্স রে আবিষ্কার করে ফেলবে এখন, ঠিক আছে। রনজেন্ট, বিজ্ঞানী রনজেন্ট। 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। তেজস্ক্রিয় বিকিরণ উনিও যে আবিষ্কার করে যে পরমাণু কেন্দ্র হতে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। পড়ো তুমি, বুঝে আছো গা? 1899 সালে পিয়ারে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। তার মানে কি বুঝলে কও? যে ওরা প্রথমত মনে করছিল যে এই পরমাণুগুলা একদম অবিনশ্বর, মানে ধ্বংস হবো না এরকম একটা বিষয়, কিন্তু পরবর্তী দেখে না এটাও ধ্বংস হয় এবং এখান থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা রশ্মিগুলো নির্গত হওয়ার কারণে পরমাণু ধীরে ধীরে ভেঙে ছোট ছোট মনে করো যে হয়ে আসে, স্বাভাবিক ভর থেকে ছোট হয়ে আসে। ক্লিয়ার? তারপরে করো সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স বা আধুনিক প্রযুক্তি আবিষ্কারের কারণে শক্তিশালী এক্সেলারেটর থেকে তৈরি করা সম্ভব হয় এবং অনেক বেশি শক্তি এক্সেলারেটর করে নতুন নতুন কণা আবিষ্কৃত হতে থাকে। তাত্ত্বিক স্ট্যান্ডার্ড মডেল তোমাদের আগের বইতে ছিল, মনে আছে? হ্যাঁ, ওই যে তৃতীয় অধ্যায়ে ফিজিক্স পড়ার সময় একটা যে ফোটন কণার একটা চার্ট ছিল না, ফোটন আপ ডাউন কোয়ার্ক নিউট্রন অ্যান্টিনিউট্রন একটা চার্ট ছিল না? না 9 আগের বই আছে না যে 9 তোমরা যে তৃতীয় অধ্যায়ে পড়ছো না, আপ ডাউন কোয়ার্ক নিউট্রিনো অ্যান্টিনিউট্রিনো স্ট্রেম, ওই জন্য মনে করো যে ওইটাকে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল, ঠিক আছে। আর তৃতীয় অধ্যায় দেখো ওগুলো নিয়ে একটা চার্ট দেওয়া আছে, ওটাকে বলে স্ট্যান্ডার্ড মডেল। হ্যাঁ, তারপরে এই মডেল ব্যবহার করে এই কণাগুলো চমৎকারভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয়। আপাতত দৃষ্টিতে অসংখ্য নতুন নতুন কণা মনে হলেও অল্প কয়েকটি মৌল কণা এবং তাদের ভরের প্রতি দিয়ে সকল কণার গঠন ব্যাখ্যা করা সম্ভব হয়। স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোর ভর ব্যাখ্যা করা সম্ভব নয় বলে ভরের জন্য বোসন নামের একটি নতুন কণার অস্তিত্ব ভবিষ্যৎবাণী করা হয়। 2013 সালে পরীক্ষাগার হিগস বোসন করাটিকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিরাট সাফল্য হিসেবে ধরা হয়। 1924 সালে হাবল দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি কি বুঝলে কত? এই মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারণশীল, মানে ধীরে ধীরে বড় হচ্ছে।
ঠিক আছে। হ্যাঁ দেবো। আচ্ছা ঠিক আছে থাক, তাহলে আমরা এই পর্যন্তই শেষ করি আজকে। দেখা হবে আগামীকাল। আসসালাম।